অলির গল্পের দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকে আপনারা শুনবেন পরশুরামের লেখা সিদ্ধিনাথের প্রলাপ। সন্ধ্যা 7:30টার সময় পাশের বাড়িতে পোঁ করে শাঁখ বেজে উঠল। সিদ্ধিনাথবাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আর একটি বেকারের আগমন হলো। গৃহস্বামী গোপাল মুখুজ্জে বললেন, সিধু, তুমি দিন দিন দুর্মুখ হচ্ছ। কত হোম যোগ আর মানত করে বুড়ো বয়সে মল্লিক মশাই একটি বংশধর লাভ করলেন। প্রতিবেশী সৌভাগ্যে আমাদের সকলেরই খুশি হবার কথা, আর তুমি ধরে নিচ্ছ যে ছেলেটি বেকার হবে। আবার একটি নিঃশ্বাস ফেলে সিদ্ধিনাথ বললেন, দেশবাসীর আতপেটা অন্যের আরেক ভাগিদার জুটল। ঘরে 4 জন আছেন। গোপালবাবু উকিল, বয়স 40, বেশ পসার করেছেন। সিদ্ধিনাথ তার সমবয়সী বাল্যবন্ধু। গোপালবাবুর বাড়ির পিছনেই তার বাড়ি। পূর্বে সরকারি কলেজে প্রফেসরি করতেন, বিদ্যার খ্যাতিও ছিল, কিন্তু মাথা খারাপ হয়ে যাওয়ায় চাকরি গেছে। এখন আগের চাইতে অনেক ভালো আছেন, কিন্তু মাথার গোলমাল সম্পূর্ণ দূর হয়নি। সামান্য পেনশনে এবং বাড়িতে 2-4টি ছাত্র পড়িয়ে কোনো রকমে সংসার চালান। তৃতীয় লোকটি হলেন রমেশ ডাক্তার, বয়স 30, কাছেই বাড়ি। সম্প্রতি গোপালবাবুর শালী অসিতার সঙ্গে বিয়ে হয়েছে। রমেশ তার স্ত্রীর সঙ্গে রোজ এই সান্ধ্য আড্ডায় আসে। আজও দুজনে এসেছে। অসিতা সিদ্ধিনাথের কাছেই পড়েছে, তাকে শ্রদ্ধাও করে। সবিনয়ে বললে, স্যার, মল্লিক মশাই ছেলে বেকার হতে যাবে কেন? পৈতৃক ব্যবসাতে ভালো রোজগারও তো করতে পারে। পরের অন্যেই বা ভাগ পারবে কেন? তার বাপের তো অভাব নেই। মল্লিকের ছেলে হাইকোর্টের জজ হতে পারে, জওহরলাল বিড়লার ডালমিয়াও হতে পারে, বহু লোককে অন্নদানও করতে পারে। কিন্তু আমি শুধু তাকে উদ্দেশ্য করে বলিনি। যারা জন্মাচ্ছে তাদের অধিকাংশে যে দশা হবে তাই ভেবে বলেছি। দেখো সিধু, আমরা তোমার মতন পণ্ডিত নই, কিন্তু এটুকু জানি দেশে যা খাদ্য জন্মায় তাতে সকলের কুলোয় না, আর লোক সংখ্যাও অত্যন্ত বেড়েছে। এর প্রতিকার অবশ্যই করতে হবে, তার চেষ্টাও হচ্ছে, কিন্তু হতাশ হবার কোনো কারণ নেই। যিনি জীবের সৃষ্টিকর্তা তিনিই রক্ষাকর্তা এবং আহারদাতা। সৃষ্টিকর্তা সবসময় রক্ষা করেন না, আহারও দেন না। 50-60 বৎসর আগে ওসব মোলায়েম কথা বলা চলত, যখন দেশ ভাগ হয়নি, লোক সংখ্যাও অনেক কম ছিল। তখন এক ঋষি সুজলাং সুফলাং শস্য শ্যামলাং বলে জন্মভূমির বন্দনা করেছিলেন। আর এক কবি গেয়েছিলেন, চিরকল্যাণময়ী তুমি ধন্য, দেশ বিদেশে বিতরিছ অন্ন। এখন দেশ বিদেশ থেকে অন্ন আমদানি করতে হচ্ছে। সরকার ফসল বাড়াবার যা পরিকল্পনা করেছেন তাতে 1 বছরের মধ্যেই আমরা নিজেদের খাদ্য উৎপাদন করতে পারবো। হ্যাঁ, যদি কর্তাদের উপদেশ অনুসারে চাল আটার বদলে টাপিওকা, রাঙা আলু আর মহামূল্য ফল খেয়ে পেট ভরাতে পারো, যদি ঘাস হজম করতে পারো, আসল দুধের বদলে সয়াবিন বা চিনেবাদামগুলা জলে তুষ্ট হও, যদি উপসী বেড়ালের মতন মাছের অভাবে আরশোলা টিটিয়ে খেতে পারো, তবে আরও চটপট স্বয়ম্বর হতে পারবে। শুনছি দক্ষিণ আমেরিকা থেকে দুগ্ধ তরু আসছে, যা বয়স্বিনী গাভীর মতন দুগ্ধকরণ করে। আরও কত কি শুনবে। রাশিয়া থেকে এক্সপার্ট আসবেন, যিনি ব্যাঙ থেকে রুই কাতলা তৈরি করবেন। শোনো গোপাল, কর্তারা যতই বলুন, লোক না কমলে খাদ্যাভাব যাবে না। রমেশ ডাক্তার লাজুক লোক, পত্নীর ভূতপূর্ব শিক্ষককে একটু ভয়ও করেন। আস্তে আস্তে বললেন, আমার মতে জনসাধারণকে বার্থ কন্ট্রোল শেখাবার হাজার হাজার ক্লিনিক খোলা দরকার। তাতে ছাই হবে। শিক্ষিত অবস্থাপন্ন লোকেদের মধ্যে কিছু ফল হতে পারে, কিন্তু আর সকলেই বেপরোয়া বংশবৃদ্ধি করতে থাকবে। যত দুর্দশা বাড়বে ততই মা ষষ্ঠীর দয়া হবে। কেল্টে ভুলটু বুঁচি পেঁচিতে ঘর ভরে যাবে। বহুকাল পূর্বেই
হারবার্ট স্পেন্সার আবিষ্কার করেছিলেন যে যারা ভালো খায় তাদের সন্তান অল্প হয়, যাদের অন্নাভাব তাদেরই বংশবৃদ্ধি বেশি। তুমি কি করতে বলো? প্রাচীনকালে গ্রিসের স্পার্টা প্রদেশের কি প্রথা ছিল জানো? সন্তান ভূমিষ্ঠ হলেই তার বাপ তাকে একটা চাঙাড়িতে শুয়ে পাহাড়ের উপর রেখে আসত। পরদিন পর্যন্ত বেঁচে থাকলে তাকে ঘরে আনা হতো। এর ফলে খুব মজবুত শিশুরাই রক্ষা পেত। রোগাপটকারা বেঁচে থেকে সুষ্ঠু বলিষ্ঠ প্রজার অন্নে ভাগ বসাতো না। এদেশেরও সেই রকম একটা কিছু ব্যবস্থা দরকার। কীরকম ব্যবস্থা চাও বলে ফেলো। কোনো লোকের দুটোর বেশি সন্তান থাকবে না। ব্রহ্মচর্য চালাতে চাও নাকি? পুলিশ বাড়ি বাড়ি খানা তল্লাশ করে বাড়তি ছেলে মেয়ে কেড়ে নেবে। যেমন মাঝে মাঝে রাস্তা থেকে বেওয়ারিশ কুকুর ধরে নিয়ে যায়, তারপর লিকাল ভ্যানে। মহাভারত! তোমার যদি ছেলেপিলে থাকতো তবে এমন বিভৎস কথা মুখে আনতে পারতে না। রাষ্ট্রের মঙ্গলের কাছে সন্তান স্নেহ অতি তুচ্ছ। আমি যা বললুম তাই হচ্ছে একমাত্র কার্যকর উপায়। এর ফলে শিক্ষিত অশিক্ষিত সকলেই সন্তান নিয়ন্ত্রণের জন্য উঠে পড়ে লাগবে। এছাড়া আনুষঙ্গিক আরও কিছু করতে হবে। ডাক্তারদের দমন করা দরকার। বেওয়ারিশ কুকুরের মতো ঠেঙিয়ে মারবেন নাকি? তোমার ভয় নেই। ভবিষ্যতে মেডিকেল কলেজে খুব কম ভর্তি করলেই চলবে। ডাক্তারদের দ্বারা জগতের কত উপকার হয় জানেন? বসন্তের টিকে, কলেরা, স্যালাইন, তারপর ইনসুলিন, পেনিসিলিন, আরও কত কি। প্রতি বৎসরে কত লোকের প্রাণ রক্ষা হচ্ছে, খবর রাখেন? ও, তুমি তোমার বরের কাছে এইসব শিখেছ বুঝি? প্রাণ রক্ষা করে কৃতার্থ করেছেন। কতকগুলো ক্ষীণজীবী লোক, রোগের সঙ্গে লড়বার যাদের স্বাভাবিক শক্তি নেই, তাদের প্রাণ রক্ষা সমাজের লাভ কি? বিস্তর টাকা খরচ করে ডিসপেপসিয়া, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, থ্রম্বোসিস আর প্রস্টেট রোগগ্রস্ত অকর্মণ্য লোকদের বাঁচিয়ে রাখলে দেশের কোন উপকারটা হয়? যারা স্বাস্থ্যবান, পরিশ্রমী, কাজের লোক, যারা বীর বিদ্বান, প্রজ্ঞাবান, কবি, কলাবিদ, কেবল তাদেরই বাঁচবার অধিকার আছে। তাদের সেবা করতে সমর্থ স্ত্রীলোকেরও বাঁচা দরকার। তাছাড়া আর সকলেই আগাছার মতো উৎপাটিতব্য। ওহে রমেশ, এবারে সিধুবাবুর হাঁপানির টান হলে ওষুধ দিও না। বিছানা থেকে উৎপাটিত করে একটা রিকশায় তুলে কেওড়াতলায় ফেলে দিও। আমার কথা আলাদা। বেঁচে থাকলে জগতের লাভ। আমার মতন স্পষ্টবাদী জ্ঞানী উপদেষ্টা এদেশে আর নেই। গোপালবাবুর গৃহিণী নমিতা দেবী একটা ট্রেতে চায়ের সরঞ্জাম নিয়ে ঘরে ঢুকলেন। বয়স বেশি না হলেও এর ধাতটি সেকেলে। অসিতা তার দিদিকে আধুনিকী করবার জন্য অনেক চেষ্টা করে হাল ছেড়ে দিয়েছে। নমিতা এই সান্ধ্য আড্ডাটির জন্য খুশি নন। বিশেষত সিদ্ধিনাথকে সে দু চক্ষে দেখতে পারেন না। বলে পাগল না হাতি, শুধু ভিটকিলিমি, কুকথার ঢুকরি। গতকাল শ্যাকরা নমিতার ফরমাসি নথ দিয়ে গিয়েছিল। তা দেখতে পেয়ে সিদ্ধিনাথ কিঞ্চিত অপ্রিয় মন্তব্য করেছিলেন। তারই সত্যলবার জন্য আজ নমিতা যুদ্ধের সাজে দর্শন দিলেন। নাকে নথ, কানে মাকড়ি, গলায় চিক, হাতে অনন্ত আর বালা, কোমরে গোট। কোথা থেকে একটা বাঁকমলো জোগাড় করে পায়ে পড়েছেন। সিদ্ধিনাথ বললেন, আসুন মিসেস মুকুজ্জে। মিসেস আবার কি? আমি কি ফিরিঙ্গি হয়ে গেছি নাকি? বৌদিদি বলতে মুখে বাঁধল কেন? আর বলা চলবে না। এতদিন ভুল ধারণার বসে বলেছি। আজ সকালে হিসেব করে দেখলুম গোপাল আমার চাইতে 8 দিনের ছোট। যদি অনুমতি দেন তো এখন থেকে বৌমা বলতে পারি। বেশ, তাই না হয় বলবেন। বৌমা, একটু সামনে দাঁড়াও তো। নমিতা কোমরে হাত দিয়ে বীরাঙ্গনার মতো সগর্বে দাঁড়াল। সিদ্ধিনাথ 1 মিনিট নিরীক্ষণ করে চোখ বুঝলেন। নমিতা বললে, চোখ ঝলসে গেল নাকি? হুম, আমি এখন ধ্যানস্থ। 20,000 বৎসর পূর্বের ব্যাপার মানুষ নেত্রে দেখতে পাচ্ছি। মানুষ তখন বন্য, গুহায় বাস করে, পাথর আর হাড়ের অস্ত্র দিয়ে শিকার করে। জনসংখ্যা খুব কম, গৃহিণী সহজে জোটে না,
জবরদস্তি করে ধরে আনতে হয়। দেখছি একটা ষণ্ডা লেংটা পুরুষ আমাদের গোপালের সঙ্গে একটু আদল আছে, কিন্তু মুখে দাড়ি গোঁফের জঙ্গল, মাথায় জটা পড়া চুল, হাতে একটা হাড়ের ডান্ডা। সে বউ খুঁজতে বেরিয়েছে। নদীর ধারে একটা মেয়ে গুগলি কুড়োচ্ছে। এই বৌমার সঙ্গে একটু মিল আছে। পুরুষটা কোনো প্রেমের কথা বললে না, উপহার দিলে না, খোসামুদও করলে না, এসেই ধাঁই করে এক ঘা লাগালে। মেয়েটা মুখ থুবড়ে পড়ল, কপাল ফেটে রক্ত পড়তে লাগলো। তারপর তাকে কাঁধে তুলে নিয়ে লোকটা নিজের আস্তানায় এলো এবং নাকে বেতের আংটি পরিয়ে তাতে দড়ি লাগিয়ে একটা খুঁটির সঙ্গে বেঁধে দিলে, যেমন বলদকে বাঁধা হয়। তবু মেয়েটা পালাবার চেষ্টা করছে দেখে তার পায়ের পাতা চিরে রক্তপাত করলে, দু কান ফুঁড়ে কড়া পরিয়ে দিলে, গলায়, হাতে, কোমরে আর পায়ে চামড়ার বেড়ি লাগিয়ে খুঁটির সঙ্গে বেঁধে ফেললে। এইরকম আষ্টে পৃষ্ঠে বন্ধনের পর ক্রমে ক্রমে মেয়েটা পোষ মানল, স্বামীর ওপর ভালোবাসাও হলো। অল্পকালের মধ্যে সকল মেয়েরই ধারণা হলো যে নির্যাতনের চিহ্নই হচ্ছে অলঙ্কার আর সৌভাগ্যবতীর লক্ষণ। তারপর হাজার হাজার বৎসর কেটে গেল, ঘরে বউ আনা সহজ হলো, সোনার উপর গহনার চলন হলো, কিন্তু প্রসাধনের রীতি আর গহনার ছাদে আদিম বর্বরতার ছাপ রয়ে গেল। সেকালে যা কপালের রক্ত ছিল তা হলো সিঁদুর, পায়ের রক্ত হলো আলতা। পূর্বে যা বউ বাঁধবার আংটা করা আর বেড়ি ছিল, পরে তা নথ, মাকড়ি, হাড় আর বালাগোট আর মলে পরিণত হলো। সংস্কৃতে নাথ শব্দের একটি অর্থ হলো বলদের নাকের দড়ি। তা থেকে নথ আর নথি শব্দ হয়েছে। আজকালকার যা শৌখিন গহনা, তাতেও বর্বরযুগের ছাপ আছে। বৌমা, জন্মান্তরের ইতিহাস শুনে চটে গেলে নাকি? তোমার বাবা নিশ্চয়ই সব জানতেন, তাই সার্থক নাম রেখেছেন নমিতা, অর্থাৎ যাকে নোয়ানো হয়েছে। আপনার বাবা মাও সার্থক নাম রেখেছিলেন। সিদ্ধিনাথের বদলে গাঁজানাথ রাখলে আরও ঠিক হতো। এখানে যা সব বললেন বাড়ি গিয়ে গিন্নির কাছে বলুন না, মজা টের পাবেন। এই বলে নমিতা চলে গেল। ও হে সিদ্ধিনাথ, বক্তৃতার চোটে আমার গিন্নিকে তো ঘর থেকে তাড়ালে। এইবার শালিটিকে একটা লেকচার দাও, ছাত্রী বলে দয়া করো না। সিদ্ধিনাথ অসিতার দিকে চেয়ে বললেন। হাত দুটো অমন করে ঘোরাচ্ছ কেন? ঘোরাচ্ছি আবার কোথা? দেখছেন না মাফলার বুনছি, আপনারই জন্য। কথাটা পুরোপুরি সত্য নয়। হাত সুরসুর করছে বলেই বুনছ। আমাকে দেবে সে একটা উপলক্ষ মাত্র। লেশ পশম বোনা, চরকা কাটা, মালা চপা, বায়া তবলা চাটি লাগানো, গল্প কবিতা লেখা, ছবি আঁকা, ইয়ো ঘোরানো, এসবের কারণ একই। দরকারি জিনিস তৈরি করছি, দেশের মঙ্গল করছি, ভগবানের নাম নিচ্ছি, কলা চর্চা করছি, সাহিত্য রচনা করছি, এসব ছুতো মাত্র। আসল কারণ হাত সুরসুর করছে। এই সমস্ত কাজের মধ্যে ইয়ো ঘোরানোটাই নির্দোষ, কোনো ছল নেই, শুধুই খেলা। পাশের ঘর থেকে নমিতা বললেন, মাফলারটা খবরদারকে দিসনি, বিশ্ব নিন্দুক নিমুখারাম লোক। আমার যে যোগ্যপাত্র পাবে কোথা? আমার যদি ঠান্ডা না লাগে, হাঁপানি যদি না বাড়ে, তবে সকল লোকেরই লাভ। অসিতাও এই ভেবে কৃতার্থ হবে যে একজন অসাধারণ গুণী লোকের জন্যই সে মাফলার বুনেছে। ওসব বাজে কথা রাখো। নমিতাকে দেখে তো পুরা কালের ইতিহাস আবিষ্কার করে ফেললে। এখন অসিতাকে দেখে কি মনে হয় বলো? সিদ্ধিনাথ নিজের মনে মনে বলে যেতে লাগলেন। হাজার হাজার বৎসরেও মেয়েরা সাজতে শিখল না, কেবল ফ্যাশনের অন্ধ নকল। ঠোঁটে রং দেওয়ার ফ্যাশনটাই ধরো। যারা চম্পক গৌরী অল্প বয়সী, তাদেরই বিম্বাধর মানায়, সাদা বা কালোকে বা বুড়িকে মানায় না। আজ বিকেলে চৌরঙ্গিরোলে দুটি অদ্ভুত প্রাণী দেখেছি। একজন বুড়ি মেম, চুল পেকে সনে নুড়ি হয়ে গেছে, গাল তুবড়ে চামড়া কুঁচকে গেছে, তবু ঠোঁটে রগ রগে লাল রং লাগিয়েছে। দেখাচ্ছে যেন তারকা রাক্ষসী,
সদ্য ঋষি খেয়েছে। আর একজন বাঙালি যুবতী, বেশ মোটা, অসিতার চাইতেও কালো, সেও ঠোঁটে লাল রং দিয়েছে। কেমন দেখাচ্ছে? যেন ভাল্লুকে রাঙা আলু খাচ্ছে। স্যার, আমি কখনো ঠোঁটে রং লাগাই না। তোমার বুদ্ধি আছে, আমার ছাত্রী তো। কালো মেয়ের যদি অধর চর্চা করবার শখ হয়, তবে ঠোঁটে সোনালি তব কেটে দিলেই পারে, দামি পানের খিলির ওপর যা থাকে। কি ভয়ানক! ভয়ানক কেন? মা কালীর যদি সোনার চোখ আর সোনার জিভ মানায়, তবে কালো মেয়ের সোনালি ঠোঁট নিশ্চয়ই মানাবে। তুমি পরীক্ষা করে দেখতে পারো। কি যে বলেন আপনি! অর্থাৎ নতুন ফ্যাশন চালাবার সাহস তোমার নেই, কিন্তু সিনেমার অমুকা দেবী বা অমুক মন্ত্রীর কন্যা যদি ঠোঁটে সোনালি তব গাঁটে, তবে তোমরাও গাঁটবে। আচ্ছা ডাক্তার বাবাজি, তুমি এই কালো মেয়েটাকে বিয়ে করলে কেন? রমেশ তার লজ্জা দমন করে বললেন, কালো তো নয়, উজ্জ্বল শ্যামবর্ণ। ডাক্তার, তুমি চশমা বদলাও। তোমার বউ মোটেই উজ্জ্বল নয়, দস্তুর মতো কালো। কালোকেই লোক আদর করে শ্যামবর্ণ বলে। তবে হ্যাঁ, তেল মেখে চুকচুকে হলে উজ্জ্বল বলা যেতে পারে। জানেন, একটা খুব ফর্সা সুন্দরী মেয়ের সঙ্গেও সম্বন্ধ হয়েছিল, কিন্তু তাকে ছেড়ে আমাকেই পছন্দ করলেন। শুনে খুশি হলুম। ডাক্তারের আর্টিস্টিক বুদ্ধি আছে। গৌরবর্ণের ওপর লোকের ঝোঁক একটা মস্ত কুসংস্কার, সবারই বটে। লোকে কি শুধু সাদা কুকুর, সাদা গরু, সাদা ঘোড়া পোষে? মার্বেলের মূর্তির চাইতে কোষ্ঠী পাথর আর ব্রোঞ্জের মূর্তির আদর বেশি কেন? প্রাচ্য দেশবাসী খুব ফর্সা হলে কুশ্রী দেখায়। গায়ের রং আর কালো চুলের কন্ট্রাস্ট দৃষ্টিকটু হয়। তার চাইতে কুচকুচে কালো বরং ভালো, যদিও চোখ আর দাঁত বেশি প্রকট হয়। আমাদের অসিতা হচ্ছে কপিলা গাইয়ের মতো সুন্দরী। গায়ে আরশোলা বসলে টের পাওয়া যায় না, কিন্তু ডেও পিঁপড়ে বসলে বোঝা যায়। অসিতার ভাগ্য ভালো, অল্পেই রেহাই পেয়েছে, আবার সুন্দরী সার্টিফিকেটও আদায় করেছে। দূর থেকে একটা কাশির খ্যানখ্যানে আওয়াজ এলো। সিদ্ধিনাথ চমকে উঠলেন। নমিতা ঘরে এসে বললেন, শুনতে পাচ্ছেন না? যান যান, দৌড়ে যান, নইলে গিন্নি আপনার দফা সারবে। সিদ্ধিনাথের পত্নী রান্না হয়ে গেলেই স্বামীকে ডাকবার জন্য একটা ভাঙা কাঁশি বাজান। সিদ্ধিনাথ তার মুখরা গৃহিণীকে ভয় করেন। বিনা বাক্য ব্যয় হন হন করে বাড়ির দিকে চললেন। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং বাংলা সাহিত্যের আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।